নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 15ই নভেম্বর 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 236তম 236 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আজকেও আমি প্রাককথনে বিশেষ সময় নষ্ট না করে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটি গেয়েছেন আমাদের এই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই রবীন্দ্রসঙ্গীত কাম প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। স্বামীজি আজকে যে চিঠি আমরা পড়ছি 24শে জানুয়ারি 1900, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নিবেদিতাকে চিঠি লিখছেন। এবং মজা হচ্ছে চিঠিটার পিওর পরে ড্যাশ, মানে যেটা লিখেছিলেন স্বামীজি মার্গারেটকে, কখনো মার্গট বলতেন, কখনো মার্গর হোয়াইট বলতেন, তো যেটা সেটা হয়নি। কিন্তু স্বামীজি সেখানে লিখছেন, যে শান্তি ও বিশ্রাম আমি খুঁজছি তা আসবে বলে তো মনে হচ্ছে না, তবে মহামায়া আমাকে দিয়ে অপরের অন্তত আমার স্বদেশের কথঞ্চিত কল্যাণ করছেন। আর এই উৎসর্গের
ভাব অবলম্বন নিজ অদৃশ্যের সঙ্গে একটা আপোষ করতে অপেক্ষাকৃত সহজ। এই চলে এলাম আমরা আসল জায়গায়, এই ভারতবর্ষ সব সময়। আসলে আমি যে বিবেকানন্দ, ভারতবর্ষ, রামকৃষ্ণ আন্দোলন এসব মিলিয়ে মিশিয়ে ফেলি কেন? কারণ এমন একজন বড় সাধুর কাছে বড় হয়েছিলাম, তিনি ছোটোবেলায় বিবেকানন্দরা ঢুকিয়ে দিয়েছিলেন মাথায়, তার নাম লোকেশ্বরানন্দজি। এমনভাবে বিবেকানন্দ পড়িয়েছিলেন যে বিবেকানন্দ ঠিক তার দর্শনটা কি, বিবেকানন্দ মানে কি আমাকে একদম পরিষ্কার। আমি গলা জলেও তর্ক করতে রাজি আছি, কারণ তারপরে আমি যখন বড় হয়েছিলাম আমার দুজনের সঙ্গে স্বামীজিকে নিয়ে খুব কম করে হলো আলোচনা হয়েছিল। একজনের নাম স্বামী রঙ্গনাথানন্দজি, আমার মনে হয় তিনি বিবেকানন্দ বুঝতেন। আরেকজনের নাম স্বামী ভূতেশানন্দজি, আমার গুরুদেব, তিনি বিবেকানন্দ বুঝতেন। তিনি গুরুদেব ছিলেন, সেই জন্যে আলোচনার সুযোগ পেতেন না, গম্ভীর মানুষ ছিলেন, খুব হাসি খুশি কিন্তু গম্ভীর হয়ে থাকতেন। প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট লোকে তো আলোচনার সুযোগ পায় না, কিন্তু আমার যেহেতু কম বয়স ছিল এবং গণেশ মহারাজ স্বামী নিত্য মুক্তানন্দজি সুযোগ করে দিয়েছিলেন, যখন স্বামীজির কথা মহারাজকে জিজ্ঞেস করেছি তার প্রপার এক্সপ্লেনেশনটা দিতে পেরেছিলেন। এবং লোকেশ্বরজি তো বটেই, রঙ্গনাথানন্দজি তো বটেই, যে প্রপার এক্সপ্লেনেশন অফ বিবেকানন্দ। হোয়াট ইজ বিবেকানন্দ? বিবেকানন্দ ইজ ইন্ডিয়া। রামকৃষ্ণ ভাব আন্দোলন বা রামকৃষ্ণ মুভমেন্ট এর মূল কাজ হচ্ছে যে যন্ত্রণাক্লিষ্ট মানুষকে জীবনের মূল স্রোতে নিয়ে আসা, আর কোনো কাজ নেই। যন্ত্রণাক্লিষ্ট মানুষ সে যেভাবেই যন্ত্রণা পাক, সে মনে যন্ত্রণা পাক, সে খিদে ছটফট করুক, সে গৃহহীন হোক, বস্ত্রহীন হোক, তাকে জীবনের মূল স্রোতে নিয়ে আসা হচ্ছে রামকৃষ্ণ আন্দোলনের। কোনো কাজ নেই এছাড়া। ক্রিস্টোফার ইশারুডের যে বই আছে স্বামী গম্ভীরানন্দের, হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন, বইটা পাওয়া যায় না এখন, তার ভূমিকাটা ক্রিস্টোফার ইশারুড লিখেছিলেন এবং সেখানে বলছেন যে স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড ইন হিউম্যান লাইফ সো দ্যাট ইট ক্যান সলভ দ্য ভ্যারিং প্রবলেমস অফ এভরি সাকসিডিং ইপক। এই ভ্যারিং প্রবলেমস আমি মাঝে মাঝে এক কথা বলি, আমি বুঝতে পারি আমি যেভাবে বিবেকানন্দকে ভালোবাসি, বোঝবার চেষ্টা করি, সাধারণত লোকে ভাসে না, তারা বোঝে না যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা বড় কাজ হচ্ছে একাকিত্ব কাটাতে উদ্যোগী হওয়া। আমি বিশ্বাস করি, কারণ ধরুন একজন মানুষ একাকিত্ব, হয়তো অ্যালোন আর লোনলি কিন্তু এক নয়, আমরা ওটাকে এক করে ফেলি। আমি অ্যালোন, আই এম অ্যালোন অ্যান্ড আই এম লোনলি। আমার 30 জনের মধ্যেও আমি একাকিত্ব অনুভব করতে, একাকিত্ব হচ্ছে একটা বড় মানসিক যন্ত্রণা, আমি একা থাকতেই পারি। সেইখানে একটা বড় ভূমিকা আছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের। আগের চিঠিতে বললাম টাচ, ওই টাচ একটা বড় ভূমিকা। পাশে বিবেকানন্দ পড়ে শোনানো। আমার পিসেমশাই খুব বড় ডাক্তার ছিলেন, আমি যখন 11 ক্লাসে পড়ি তিনি আমাকে বলেছিলেন, তিনি সন্তোষ কাঠিয়াবাবুজির শিষ্য ছিলেন, যে ধরো একটা মানুষ ভেঙে পড়েছে, একদম রেস্টলেস, কথা বলার পরে তার কাছে সে একটু রেস্টলেসনেস কমে গেছে, একটু সেটেল করেছে, তুমি তাকে কোনো ভালো জিনিস পড়ে শোনাও, কম শোনাও, কিন্তু ম্যাজিকের মতো কাজ হবে। বিশ্বমশাই বলতেন এটা। তিনি গিরীন্দ্রশেখর বসুর সঙ্গে নিবিড় সঙ্গ করেছেন, তার বিধান রায়ের ছাত্র ছিলেন, সব বড় বড় ডাক্তারকে দেখেছেন, এখন বেঁচে থাকলে অনেক বয়স হতো, 1909 সালে জন্মেছিলেন। তো বলতেন খুব কাজের। বিবেকানন্দও ঠিক তাই। বিবেকানন্দ নিবেদিতে ক্রিশ্চিয়ান লিখছেন যে তার কাছে ভারতের কথা শুনতো, ভারত তার কাছে জীবন্ত হয়ে উঠত, তার ইতিহাস, তার মানুষ, সব কিছু। এবং কেন? কারণ স্বামীজি আমাদের ইনভলভ। আমরা ভারতবর্ষটাকে ভালোবাসি না কেন? তার কারণ আমরা যে দেখি না ভারতবর্ষটাকে। বারবার মনে হয় যারা, ধরুন আমাদের তো পশ্চিমবঙ্গের তো সবচেয়ে বড় ডিফেক্ট স্বাধীনতার পরে, যেটা ওয়ান সিটি স্টেট, কলকাতাটাই শহর। যদি আজকে পূর্ববঙ্গর সাথে থাকতো তাহলে কিন্তু কলকাতা যেমন ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল ঢাকা, ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল ময়মনসিংহ, ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল পাবনা, রাজশাহী। কিন্তু এখন তো হলো না তা। স্বাধীনতার পরে ওয়ান সিটি স্টেট হয়ে গেল। ফলে এই দেশটাকে আমরা ঘুরে দেখি না। যদি একবার ঘুরে দেখতে আমরা শুরু করি ভারতবর্ষটাকে, এত সুন্দর পৃথিবীর কোনো দেশ নেই, হতে পারে না। কারণ অন্য দেশ তো উইন্টার একটা প্রলংড, যেখানে উইন্টার প্রলংড সেখানে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন প্রলংড।
নেহাত আজকাল ঘরে রুম হিটার আছে, তাই রুম হিটার আছে বলে মানুষ, আপনি আজকে থেকে 150 বছর আগের কি 200 বছর আগের আমেরিকা বা ইংল্যান্ডের ইতিহাস পড়ুন, সাইকোলজির ইতিহাস। যেই উইন্টার আসছে, দ্য অনসেট অফ উইন্টার, মানুষ আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে, নানা ধরনের ক্রাইম। কেন? বিকজ অফ উইন্টার। এই দেশটা, আপনি যদি পশ্চিমবঙ্গই শুধু ঘোরেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম কি সুন্দর, ভাবা যায় না। কিন্তু আপনাকে থাকতে হবে দেখার জন্যে, দেখার চোখ তৈরি করতে হবে। কেন গডস ওন কান্ট্রি বলা হচ্ছে? মার্ক টালি আমার খুব বন্ধু মানুষ ছিলেন, খুব বন্ধু ছিলেন। একটা চমৎকার বই আছে, দেয়ার আর নো ফুল স্টপস ইন ইন্ডিয়া। ফুল স্টপস নেই, অসাধারণ। প্রফেসর এল ব্যাসাম, তার বিখ্যাত বই ওয়ান্ডার দ্যাট ইজ ইন্ডিয়া। আপনি পল ব্রান্টন পড়ুন, পল ব্রান্টন তো অসাধারণ, কেউ পড়ে না আজকাল। কি ভাষা তার! তিনি মাস্টারমশাইকে দেখেছিলেন, তিনি রমন মহর্ষিকে দেখেছিলেন, তিনি ভারতবর্ষের বহু সাধককে দেখেছিলেন। এবং এরা কি করতেন? এরা ওদেশ থেকে এসেই আগে গঙ্গার পাড়টায় চলে যেতেন, ঋষিকেশে, হরিদ্বারে, বেনারসে, সেখানে সব সাধু মহাত্মা নিয়ে লিখেছেন। ম্যাক্স মুলারের একটা অসাধারণ লেখা আছে নিজের ওপর, যে মাস্টারমশাই তখন ওর 6 বছর বয়স, ছবি আঁকতে দিয়েছেন। তো উনি ছবি আঁকছেন যে গঙ্গার ধার, বেনারসে ঘাট, সেখানে সাধুরা কেউ ধ্যান করছেন, কেউ কথা করছেন, কেউ স্নান করছেন, এই ছবি আঁকছেন ম্যাক্স মুলার। এবং ঘন্টা পড়ে গেছে, খেয়ালও নেই। মাস্টারমশাই এসে কান মুলে দিয়েছেন যে খাতা দাও, ঘন্টা পড়ে গেছে। ম্যাক্স মুলার জেগে উঠেছেন। ম্যাক্স মুলার বলছেন, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ ইন্ডিয়া। খুব ইচ্ছে ছিল ভারতবর্ষে আসার। এই বৈশিষ্ট্যের জন্যে, বৈশিষ্ট্যটা ভারতবর্ষের অসাধারণ, আমাদের চোখ নেই দেখার। আমরা, নিবেদিতাটা অসাধারণ বক্তৃতা আছে। স্বামীজি মারা যাওয়ার পরে নিবেদিতা তো পশ্চিম ভারতে গিয়েছিলেন, ইয়াং ওয়েলফেয়ার খ্রিশ্চান অ্যাসোসিয়েশন, ইয়াং উইমেন YWCA, সেখানে একটা বম্বেতে বক্তৃতা করেছেন নিবেদিতা। সেখানে বলছেন, ইংরেজিতে বলেছিলেন যে, আমি আমার ভারতীয় বোনদের কাছে অনুরোধ করছি, ডোন্ট গেট সোয়েড বাই দি এক্সট্রাভেগেন্সাস অফ দি ওয়েস্ট অ্যান্ড ওয়েস্টার্ন এডুকেশন। কেন বলছেন? আমরা সেই পার্ল বাকের রিফিউজির মতো। যখন একজন ভারতীয় বিদেশে যায়, রিফিউজি, পার্ল বাক বলেছেন তো, তাদের শহরে চলে এসছে, সে বড় বড় বাড়ি, চকচকে বাড়ি, সেই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমরা সোয়েড হয়ে যাই। সোয়েড হয়ে যাই কেন? আমাদের ভেতরে জেনেটিক্যালি সাহেবদের প্রতি একটা আনুগত্য আছে, জেনেটিক্যালি। 1757 থেকে 1947, এ তো 190 বছরের ইতিহাস, তো মুছে দেওয়া খুব কঠিন। শিক্ষার মধ্য দিয়েও তাই হয়। দেখলেন তো কালকে ভেনিস ফেস্টিভ্যালে একজন ভদ্রমহিলা, তিনি পুরুলিয়ার ওপর পুরস্কার পেয়েছেন তো, অসাধারণ, সং অফ দ্য ট্রিজ। কেন তিনি বাংলায় বললেন না? বলতে পারেন না, আন্তর্জাতিক মঞ্চ। কে বলেছে? ব্রেজনেভ ইংরেজিতে বলতেন, রাশিয়ানের ইংরেজিতে বলতো, জার্মানের ইংরেজিতে বলতো, ফ্রেঞ্চম্যানের ইংরেজিতে বলতো না। কারণ ইন্টারপ্রেটার তো সর্বত্রই আছে, কিন্তু আমাদের বলতে হয়, কারণ ওই আন্তর্জাতিক ভাষা বলে নয়। আমাদের যাত্রা বিমান নেই, কোনো ক্ষতি হতো না তো। 10 জন ইন্টারপ্রেটার বসে আছে, 10 জন। এবং আজকালকার যে আপনার যে কানে যে যন্ত্র পড়ে নেয়, আপনি যে ভাষাতে বলুন, ইনস্ট্যান্ট ট্রান্সলেশন হয়ে যাচ্ছে তো, কিন্তু বাংলায় বললেন না, তাকে ইংরেজিতে বলতে হলো। এবং এই যে বললেন না, সঙ্গে সঙ্গে পুরুলিয়ার মাটির গন্ধটা চলে গেল। বললেই তো হতো। তখন বলতে পারেন যে, কেন রবীন্দ্রনাথ তো নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচটা বাংলায় বলেননি? বলতেই পারতেন। তখন তো পরাধীন দেশ। রবীন্দ্রনাথ যদি 2025 সালে নোবেল প্রাইজ পেতেন, বাংলায় বলতেন ওটা। তো আমাদের সেই দেশের টানটা নেই, দেশের প্রতি টান হয় না আমাদের, হয় না। তার কারণ হচ্ছে যে আমরা দেশের ত্রুটিগুলো ভাবতে শুরু করি। এই দেশের যে গুণ কি আমরা ভাবি না, ভাবতেই পারি না, কারণ সাহেবদের চোখে দেশটাকে দেখি। ব্রজেন্দ্রনাথ শীলের নাতি অনিল শীল, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের মাস্টারমশাই ছিলেন। তিনি বলেছিলেন যে ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, এটা কোনো আন্দোলনই না, এবং এটা স্বাধীনতার জন্যও আন্দোলন না। ইট ওয়াজ আ ফাইট অফ সাম হুলিগানস। মানে বুঝতে পারছেন তো, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, বিনয় বাদল দিয়ে সব হুলিগান হয়ে গেল। বলছেন কে? ব্রজেন ছিলেন নাতি। কেন বলছেন? ধারণাই ছিল না এই দেশটা কেমন।
দেখেননি বলে বিবেকানন্দের সুবিধে যে দেশটাকে দেখেছিলেন। আমরাও যে এখন যাই, বেড়াতে যাই ভারতবর্ষে, এখন বেড়াতে যায় না কেউ, পয়সা লোক সিঙ্গাপুরে বেড়াতে যায়। যদি ম্যাড্রাসে বেড়াতে যায় সে তো শহরটাকে দেখে, ম্যাড্রাসের গ্রাম কেউ দেখে, সেখানে সকাল হওয়াটা দেখে, সেখানে জীবনযাত্রা দেখে না। ফলে এই দেশটাকে আমরা বুঝতে পারি না, টানতে পারি না, আমরা জানতেও পারি না দেশটাকে। আমি মাইলের পর মাইল রানীক্ষেতে হেঁটেছি, এবং হেঁটে যে পাইন গাছ, বিবেকানন্দ পড়েছি বলে হেঁটেছি। বিবেকানন্দের চিঠি লিখেছিলেন জোসেফিন ম্যাকলাউডকে যে তুমি পাইন গাছের মতো হও। কেন বললেন? স্বামীজি পাইন গাছ দেখেছিলেন যখন তিনি উত্তরাখণ্ডে ঘুরে বেড়াচ্ছেন, আলমোড়ায়, রানীক্ষেতে, কৌশানীতে গিয়েছিলেন। তো পাইন গাছের মজা হচ্ছে যখন কোনো ঝড় হয় ওই কাণ্ডটা মাটি ছুঁয়ে ফেলে, ছুঁয়ে আবার ঠিক দাঁড়িয়ে যায়। সেটা দেখেছিলেন স্বামীজি কাছ থেকে, এই এক্সপ্রেশনটা করেছেন। শ্রীরামকৃষ্ণ মনটাকে দেখেছিলেন, তাই বলছেন মনের বাজে খরচ করো না। শুনেছেন কোনোদিন মনের বাজে খরচ? পয়সার বাজে খরচ হয়, মনের বাজে খরচ। এই এক্সপ্রেশন পেয়েছেন কোথাও? ঠাকুর বলেছিলেন, কারণ তিনি মানুষকে দেখেছিলেন বলে। বিবেকানন্দর কি হয়েছিল, তিনি এক ভারতবর্ষটাকে দেখলেন। তা কেন দেখলেন? দেখলেন বিশ্বনাথ দত্ত তো শরীর দিলেন, ভুবনেশ্বরী হৃদয় দিলেন, বন্ধু বান্ধবরা প্রাণ এনে দিলেন, আর রামকৃষ্ণ চোখটা বসিয়ে দিলেন। ওই চোখটা যদি না থাকতো তাহলে ঠাকুরের শিক্ষা ইনকমপ্লিট। আমি সকলের সঙ্গে আলোচনা করা যায় না, মাঝে মাঝে বলি যে ঠাকুরের শেখানোর পদ্ধতিটা দুজনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বতন্ত্র ছিল। ঠাকুর সত্যি কথা বলতে কি দুজনকে শিখিয়েছিলেন। একজন হচ্ছেন তার স্ত্রী সারদা দেবী, আরেকজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আর কাউকে শেখাননি। আর সবাইকে কি শিখিয়েছিলেন? স্বামীজির প্রতি আনুগত্য হোক, সেইটা শিখিয়েছিলেন। কিন্তু যেটা নিজের উপলব্ধি সেটা শেখাননি বলেই তার কোনো সন্তান স্বামীজির ধারে কাছে পৌঁছাতে পারেন না। আপনাকে তো অ্যানালিসিসটা করতে হবে হিস্টোরিক্যালি। কিন্তু স্বামীজি কেন ব্যতিক্রম? কেন তিনি কারণ তিনি একদম শ্রীরামকৃষ্ণের কপি। শ্রীরামকৃষ্ণ নিজের মনটাকে স্বামীজির উপর বসিয়ে দিয়েছিলেন বলেই একটা পরাধীন দেশের লোক সে ভারতবর্ষ ছাড়া কিছু ভাবতে পারছে না। অরবিন্দ ঘোষ ভারতবর্ষের মধ্যে প্রচুর লিখেছিলেন। পরিবর্তন কবে থেকে ঘটলো মনে রাখতে হবে। কারাকাইনি জেলে গেলেন, যেই জেলে ছিলেন, জেলে দুটি জিনিস তার হলো। এক, তিনি তো কোনদিন সাধারণ মানুষের সঙ্গে মেশেননি। 6 বছর বয়সে মা বাবা বিলেতে রেখে চলে এসেছিলেন, সাহেবদের কাছে বড় হয়েছিলেন। তারপর বড়োদায় পড়াতেন 1893 সালে। প্রথমে জরিপ বিভাগে কর্মী হলেন, তারপর তিনি ওখানকার শিক্ষক হলেন। তারপর কলকাতায় এলেন, বিপ্লব আন্দোলন। জেলে গেলেন, জেলে তার দুটি জিনিস হলো। এক, সেখানে প্রায় 2 সপ্তাহ এসে স্বামীজি তাকে কর্মযোগ তাকে শিখিয়েছেন ধ্যানে। তার প্রমাণ কি যে শিখিয়েছিলেন? প্রমাণটা কি? হোয়াট ইজ দ্য প্রুফ? প্রুফ হচ্ছে যখন তিনি উত্তরপাড়া ভাষণ দেন, বিখ্যাত উত্তরপাড়া লেকচার, সেইখানে তিনি বলেন যে যখন আমি বিভিন্ন সেলের সামনে দিয়ে যাচ্ছি, আই স বাসুদেব ইন দি ডার্ক অ্যান্ড সোল অ্যান্ড মিসইউজ বডিজ। ওই যে যারা জেলের মধ্যে রয়েছে, বিভিন্ন সাজাপ্রাপ্ত আসামি, আমি তার মধ্যে বাসুদেবকে খুঁজে পেয়েছিলাম। এবং তার যে জেলের মধ্যে যে জায়গাটা রয়েছে, যেখানে যখন ছাড়া পেতেন সেখানে গাছ রয়েছে, মানুষ সকলের মধ্যে বাস। এই হচ্ছে বিবেকানন্দ, না হলে হতো না। কর্মযোগ শ্রী ভগবান বলেছিলেন তো অর্জুনকে, কিন্তু দেখো মানুষের মধ্যে সেইটা বলেছিলেন, নিশ্চয়ই গীতায় রয়েছে, কিন্তু বিবেকানন্দ জ্বলন্ত উদাহরণ। এবং বিবেকানন্দ দেখেছিলেন ভারতবর্ষের এটাই শিক্ষা, আই সি গড এভরিওয়্যার। চার্লস ডিকেন্সও বলেছিলেন, ভিক্টর হিউগোও বলেছিলেন। কিন্তু বিবেকানন্দের গড হচ্ছে যে সাধারণ মানুষ, আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার গুন্ডা বদমাই জোচ্চোর নারায়ণ। কারুর কাছে শুনেছেন এই শব্দটা? গুন্ডা কখনো নারায়ণ হয় না। ভারতবর্ষ শিখিয়েছিল গুন্ডা নারায়ণ। ইনক্লুসিভ তো, উপনিষদ তো ইনক্লুসিভ। দুর্ভাগ্য আমরা উপনিষদটা পড়ি না।
কেউ পড়ি না উপনিষদ, ইনক্লুসিভ তো, তাই জন্য গুন্ডা নারায়ণ, পাপী নারায়ণ, এই যে ভারতবর্ষের কথা স্বামীজি দেখেছিলেন, শিখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের কি হলো হিস্টোরিক্যালি ভাবতে হবে। একদিকে কেশব সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, আজকের প্রেক্ষিতে এদের বুঝতে পারবেন না, আমাদের পড়াশোনা কম বলে। কিন্তু তখনকার কলকাতায় ফিরে যান, ঊনবিংশ শতকের কলকাতায় এরা হচ্ছে একজন স্টার। এখন তো আমরা স্টার বলতে বুঝি পাশে বাউন্সার আছে কিনা, তারাই সেলিব্রিটি। কেশবচন্দ্র সেন ওয়াজ এ সেলিব্রিটি, বিদ্যাসাগর মশাই ওয়াজ এ সেলিব্রিটি, এটা মানতে হবে এখনকার টার্মিনোলজিতে, সেলিব্রিটি। সেইখানে এই লোকটি শ্রীরামকৃষ্ণ যখন যেতেন, মিশতেন, তিনি অ্যাক্রস বোর্ড মেশার সুযোগ পেয়েছিলেন। তিনি রাসমণির মথুরমোহনের অর্থ দেখেছিলেন, কেশব সেনের আভিজাত্য দেখেছিলেন, নরেন্দ্রনাথের মন দেখেছেন, উচাটন মন, এবং গিরিশচন্দ্র, বলরাম বোস, সুরেন মিত্র, এদের সংসার জীবন দেখেছিলেন। দেখার ফলে কি হয়েছিল, তিনি আবিষ্কার করে ফেলেছিলেন কলকাতা শহরটাকে। মাকে বলছেন পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে। কেন বলছেন তিনি? তার তো বলার কোনো কথা ছিল না, তিনি বলতে পারছেন কেন পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে। পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে তিনি যে বলতে পেরেছিলেন, তার কারণ হচ্ছে যে তিনি কলকাতার মানুষকে দেখেছেন। যে কলকাতার মানুষের মধ্যে নেগেটিভ থটস রয়েছে, সে নেগেটিভ থটস ঠাকুর দেখেছিলেন এবং স্বামীজি মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন সেটা। তাই ভারতবর্ষের কথা স্বামীজি সবসময় বলছে। নিবেদিতাকে চিঠি লিখছেন তো, নিবেদিতাকে 1900 সালে চিঠি লিখছেন, তবে মহামায়া আমাকে দিয়ে অপরের অন্তত আমার স্বদেশের কল্যাণ করাবেন। যে স্বদেশের কল্যাণ করাবেন পরাধীন দেশে, তার তো 47 বছর পর স্বাধীনতা আসবে, আর 1900 সাল মানে ঘোর ইংরেজ যুগ। সেই যুগে আবার স্বদেশের কল্যাণকে কল্যাণ করার জন্য তারাই বসে আছে, কিন্তু কল্যাণ করাবেন কেন? কি কল্যাণটা? কি কল্যাণটা হচ্ছে ভারতবর্ষকে জাগিয়ে তুলতে হবে। ভারতবর্ষের মানুষকে তার ইতিহাস সম্বন্ধে, তার অতীত সম্বন্ধে সচেতন করতে হবে। দেখুন, অনেকেই স্বামীজিকে বলেন, অনেক ঐতিহাসিক বলেন যে বিবেকানন্দ ওয়াজ এ রিভাইভালিস্ট, যা অতীত ছিল সেইটাকে ফেরত আনতে চেয়েছেন। পড়াশোনা করেন না বলে বিবেকানন্দ সম্বন্ধে। বিবেকানন্দ সম্বন্ধে এইখানে রিভাইভালিস্ট কিনা, সুভাষচন্দ্রের অপূর্ব ইন্টারপ্রিটেশন আছে যে তিনি অতীতের সঙ্গে বর্তমানের, বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সেতু বন্ধন করেছিলেন। রবীন্দ্রনাথ বলছেন পূর্ব পশ্চিমের মিলনের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। এটা রিভাইভালিস্টের সাইন নয়। বিবেকানন্দ বলেননি আমার অতীত সব ভালো ছিল, না, শুধু ভালোটুকুনি নাও। যদি এমন কোনো রাষ্ট্র করা যায় যেখানে ব্রাহ্মণ যুগের জ্ঞান, ক্ষত্রিয়ের শৌর্যবীর্য, বৈশ্যের সম্প্রসারণ ক্ষমতা ও শূদ্রের সাম্যের আদর্শ বজায় থাকে, অথচ কোনো দোষ থাকে না, সেটাই আদর্শ দেশ। অথচ কোনো দোষ থাকে না, এই দ্বিতীয়টা সঙ্গে আর রিভাইভালিস্ট চলেন না। রিভাইভালিস্টের বলতে না, জানো তো আমাদের সব অতীত ভালো ছিল, কোনো খারাপ ছিল না, যা ছিল সব ভালো। বিবেকানন্দ বলছেন না, বলছেন ভারতবর্ষকে আধুনিক হতে হবে। রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তিনি বলছেন পাশ্চাত্য তোমরা আমাদের সন্দেহ চোখে দেখলে, আমরা তোমাদের সন্দেহ চোখে দেখলাম, তাই পৃথিবী যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছাতে পারল না। 1921 সালে স্টকহোমে দেওয়া নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ রবীন্দ্রনাথ অর্থহীন ভাষায় বলছেন। সেই বিবেকানন্দ বলছেন যে স্বদেশের কল্যাণ, স্বদেশের প্রাক স্বাধীনতা যুগে কী কল্যাণ করবেন? সব কিছু তো সাহেবদের কল্যাণ করবেন, হচ্ছেন ভারতবর্ষের মানুষকে তাদের সচেতন করবেন। তুমি অতীত সম্বন্ধে সচেতন হও। তুমি বিবেকানন্দ চমৎকার কথা বলেছিলেন যে ইতিহাস কেন পড়ব? ইতিহাস পড়লে অতীতটা জানা যায়, বর্তমানটা বোঝা যায়, আর ভবিষ্যৎকে ইঙ্গিত করা যায়। এই তো ইতিহাস পড়ার কারণ। আনলেস ইউ নো দি পাস্ট ইউ ক্যান নেভার ইন্টারপ্রেট দ্য প্রেজেন্ট। আমরা অতীতটাকে ত্যাগ করে বর্তমানে
পৌঁছাতে চাই এবং পারি না। তাই নিবেদিতাকে এইটা খুব দামি কথা স্বামীজি বলছেন, যে এই যে স্বদেশের কাজ করার জন্যেই আমার জন্ম এবং আমাকে কাজ করে যেতে হবে। আর এই উৎসর্গ ভাব আমরা সকলেই নিজ নিজ ভাবে উৎসর্গীকৃত। মহাপূজা চলছে, একটা বিরাট বলি, বিভিন্ন অন্য কোনো প্রকারের এর অর্থ পাওয়া যায় না। যারা স্বেচ্ছায় মাথা পেতে দেয় তারা অনেক যন্ত্রণা থেকে অব্যাহতি পায়, আর যারা বাধা দেয় তাদের জোর করে দাবানো হয় এবং তাদের দুর্ভোগ হয় বেশি। আমি এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে বদ্ধপরিকর। এই যে বলছেন যে দেখো, যে এই যে উৎসর্গ করা নিজেকে, মায়ের জন্য বলি প্রদত্ত বলতেন তো। আমাকে অনেকেই বলছে, আরে তোমার স্বামীজির কথা আর বলো না, তিনি বলছেন মার জন্য বলি প্রদত্ত, অতএব একেবারে ওই ফাঁসি কাটে গিয়ে বলি দিয়ে দেবে। তা না, আই অ্যাম ডেডিকেটেড টু সোশ্যাল ডেভেলপমেন্ট, তাই জন্য বলি প্রদত্ত। আই অ্যাম ডেডিকেটেড। আজকে আলোচনা হচ্ছিল সুজিতদার সঙ্গে যে আমরা কেউ সিনসিয়ার না। কেন সিনসিয়ার না? আমরা ডেডিকেটেড না বলে। আমরা সব কিছুতেই পার্ট টাইম বলে, জীবনটাও পার্ট টাইম, সব কিছুতেই পার্ট টাইম। তো স্বামীজি বলছেন যারা এই উৎসর্গ করতে রাজি থাকে নিজেদের, স্বামীজির চমৎকার কথা আছে। তিনি বলেছিলেন, একদিকে ছিলেন আমার মা এবং ভাই বোনেরা, অন্যদিকে শ্রীরামকৃষ্ণ তার আদর্শ। আমি জানতাম আমি ছাড়া এই আদর্শ কেউ জগতে ছড়াতে পারবে না। আমি দ্বিতীয়টিকে ভালোবেসে প্রথমটিকে ত্যাগ করেছিলাম। এটা মনে রাখতে হবে। আমরা বিবেকানন্দ ঘরে ঘরে কেন শুরু করেছিলাম বা কেন এখনো আছি? বিবেকানন্দ ঘরে ঘরের কাজ হচ্ছে মানুষের ভেতরে আলোটা উস্কে দেওয়া। আমরা আলো জ্বালাতে পারবো না, কিন্তু উস্কে দিতে পারবো। আমরা যে আধ ঘন্টা করে বলি, নানা বইয়ের রেফারেন্স দিই, এবং আমরা চাই যে আপনারা স্বামীজি পড়তে শুরু করুন। ওই আলোটা উস্কানি দেওয়া। আমরা অবশ্যই ব্যাপকভাবে সার্থক হয়েছি। আমাদের স্বীয় ক্ষমতায়, যেখানে আমাদের কোনো ব্যানার নেই, আমাদের কোনো স্পন্সর নেই, আমাদের কোনো সাপোর্টার নেই, একক চেষ্টায়, সুজিতদার একক প্রচেষ্টায়, পবিত্রর সহযোগিতায় যেখানে পৌঁছেছে বিবেকানন্দ ঘরে ঘরে, সেটা দৃষ্টান্ত। দৃষ্টান্তটা কি? যে অনুরোধ, বিবেকানন্দ পড়ুন। এটা তো হাম্বল রিকোয়েস্ট, আর কিছু না। ডেভিড হিউম বলেছিলেন, ইটস আ প্রেয়ার, এ পিটিশন অ্যান্ড এ রিকোয়েস্ট। আমরা আবেদন করি, আপনারা পড়ুন। আমরা বলি যে আপনারা দেখুন, এবং শেষে বলি যদি একবার পড়েন এর থেকে বড় মানুষ আর পাবেন না। সেই জন্যেই বাকচক্র, যে বিবেকানন্দের আলোটা উস্কে দেওয়া। প্রশ্ন করতে শুরু করুন, জানতে শুরু করুন, বিবেকানন্দের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন, মনে বসান, এবং দেখুন যে ভারতবর্ষের কথা বিবেকানন্দ বলেছে আপনি সেই ভারতবর্ষকে চিনতে পারছেন কিনা। আর যদি একবার চেনেন, যদি ফিজিক্যালি কাজ করতে নাও পারেন, মেন্টালি বা স্পিরিচুয়ালি মানুষের পাশে থাকুন এবং তাদের মধ্যে খুঁজে নিন বিবেকানন্দকে। স্বামী নিত্যস্বরূপানন্দের বিখ্যাত কথা, ওই ভিখারিগুলো যে রয়েছে তাদের মুখের দিকে তাকাও, যেদিন রামকৃষ্ণকে ওদের মধ্যে দেখতে পাবে সেদিন প্রণাম করতে যাবে ঠাকুরের মন্দিরে, না হলে বুঝবে পুরোটাই থিয়েটার। অলি সেরা বুলকে লেখা। আমি আবার ফিরে আসতে চাই যাতে আমি তাদের সেবা করতে পারি। আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার গুন্ডা বদমাইশ লুচ্চা নারায়ণ। আমি সেই দেবতার পূজারী। অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে, আমি সেই দেবতা। ঈশ্বরে বিশ্বাস করি না, যিনি আমাকে এখানে এক টুকরো রুটি দিতে পারেন না, ওদের স্বর্গে অনন্ত সুখ দেবেন। আজকে এই অবধি থাক, পরের দিন আরেকটি বিষয় আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।